সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গত বছর অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইরান। তাদের আঞ্চলিক মিত্র হামাস আর হিজবুল্লাহকে ইসরায়েল অনেকটাই দুর্বল করে ফেলেছে। সেই সাথে সিরিয়ায় বাশার আল আসাদের হঠাৎ পতন তাদের জন্য বড় আঘাত হয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার অর্থ হল ইরানের ওপর সর্বোচ্চ চাপ দেওয়ার নীতিও ফিরে আসছে। 2018 সাল থেকে এই নীতি ইরানের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে। মার্কিন কিছু কর্মকর্তা ও বিশ্লেষক মনে করেন কয়েক দশকের মধ্যে ইরান এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। কেউ কেউ ইরানের পারমাণবিক ফ্যাসিলিটিকে টার্গেট করার পরামর্শ দিচ্ছেন, অথবা নতুন সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে ইরানের কাছ থেকে বড় ধরনের ছাড় আদায়ের কথা বলছেন। এইসব চ্যালেঞ্জের মোকাবেলায় কী কৌশল নিচ্ছে ইরান, তাই নিয়ে দেখুন হায়দার সাইফের প্রতিবেদন। পশ্চিমাদের চ্যালেঞ্জকে ইরান পরাজয় হিসেবে দেখছে না। তারা মনে করে এগুলো হলো সাময়িক পিছু হটা। তেহরান বিশ্বাস করে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইসরায়েলের বিরুদ্ধে অসম যুদ্ধে হামাস আর হিজবুল্লাহ আসলে আরও শক্তিশালী হয়েছে। ফিলিস্তিনিদের মধ্যে এখনও হামাসের জনপ্রিয়তা রয়েছে। অন্যদিকে লেবাননের শিয়া সম্প্রদায়ের যথেষ্ট সমর্থন এখনও হিজবুল্লাহর সাথে রয়েছে। এদিকে ইয়েমেনের ইরানপন্থী হুথিরাও ইসরায়েলের উপর হামলা এবং লোহিত সাগরে জাহাজ পরিবহনে বাধা দেওয়ার মাধ্যমে নিজেদের ভূমিকা জারি রেখেছে। ফিলিস্তিনি ইস্যুতে তাদের অবস্থানের যে কোনো পরিবর্তন হয়নি, সেটা তারা বারবার দেখিয়ে দিয়েছে। এইসব প্রচেষ্টা সত্ত্বেও ইরান বুঝতে পারছে তাদের মিত্রদের যে নেটওয়ার্ক, সেটা আগের মতো শক্তিশালী নেই। বিশেষ করে 7ই অক্টোবরের হামাসের অভিযান এবং আসাদ সরকারের পতনের পর পরিস্থিতি বদলে গেছে। অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবেলার জন্য ইরান দেশের ভেতরে সীমিত কিছু পরিবর্তন এনেছে। নারীদের বাধ্যতামূলক পোশাকের নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা আলোচনারও সুযোগ দেওয়া হচ্ছে। দেশের অভ্যন্তরীণ মতভিন্নতা কমানোর জন্য মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমের সাথে খাপ খাওয়ানোর জন্য এগুলো করা হয়নি। ট্রাম্প যদিও ইরানের সাথে আলোচনার ব্যাপারে আগ্রহ জানিয়েছেন, কিন্তু প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকিও তিনি দিয়ে রেখেছেন। দেশের ভেতরে জনমতকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ইরান দেশের বাইরের এই চাপ মোকাবেলার শক্তি অর্জনের চেষ্টা করছে। ইসরায়েল হয়তো হামাস আর হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক বিজয় উদযাপন করছে, কিন্তু ইরানের কার্যত তেমন কিছুই হয়নি। এই গ্রুপগুলোর যথেষ্ট ক্ষয়ক্ষতি হলেও তেহরান বিশ্বাস করে তৃণমূলের অব্যাহত সমর্থন ও ইসরায়েল বিরোধী মনোভাবের কারণে এই গ্রুপগুলো আবারও সংগঠিত হবে। ইরান এমনকি এটাও আশা করছে যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যু তাদের অনুসারীদের আদর্শিক দৃঢ়তা আরও মজবুত করবে এবং আরও বহু বছর সাধারণ মানুষের সমবেদনা তাদের সাথেই থাকবে। একথা সত্য, সিরিয়ায় আসাদ সরকারের পতন ইরানকে শক্ত আঘাত দিয়েছে। আসাদের জনপ্রিয়তা হ্রাসের বিষয়টি কোনো গোপন বিষয় ছিল না, কিন্তু সিরিয়ার সেনাবাহিনীর যেভাবে দ্রুত পতন হয়েছে সেটা ইরানের নেতাদেরকেও অবাক করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বীকার করেছেন যে তাদের গোয়েন্দা সংস্থা বিদ্রোহীদের হামলা সম্পর্কে জানত, কিন্তু সিরিয়ান সেনাবাহিনী যে বিদ্রোহীদের সামনে একেবারে দাঁড়াতেই পারবে না সেটা তারা আশা করেননি। ইরানের কিছু কর্মকর্তা এজন্য ইসরায়েল, তুরস্ক আর যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক যুদ্ধকে দায়ী করেছেন। তবে আরাকচি স্বীকার করেছেন জনগণের সাথে যোগাযোগ রক্ষা করতে এবং সেনাবাহিনীর সামরিক মনোবল চাঙ্গা রাখার ব্যাপারে আসাদের এই ব্যর্থতা এই পতনের পেছনে ভূমিকা রেখেছে। ইরান সবসময় আসাদকে জনগণের সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়ে এসেছে, কিন্তু আসাদ সবসময় সেটা অগ্রাহ্য করেছেন। সিরিয়ার আকস্মিক পতন ইরানের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এমনিতে কথিত দুর্নীতি আর দমননীতির কারণে তাদের প্রতি জনগণের আস্থা কমে এসেছে।
জানুয়ারিতে সংস্কৃতি মন্ত্রী আব্বাস সালেহি স্বীকার করেছেন যে সরকারের সামাজিক পুঁজিতে ঘাটতি তৈরি হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, জনতার ক্ষোভ সরকারকে ভেতর থেকে ধসিয়ে দিতে পারে। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামিও সতর্ক করে দিয়ে বলেছেন যে জনগণের অসন্তোষকে অগ্রাহ্য করলে সরকার অস্থিতিশীল হয়ে পড়বে। এইসব বিষয়ে সচেতনতা থেকেই ইরানের নেতারা কিছু বিধিনিষেধের বিষয়ে ছাড় দিয়ে হলেও অভ্যন্তরীণ সংহতি ধরে রাখার চেষ্টা করছেন। একটা বড় পরিবর্তন এসেছে ২০২৪ সালের ডিসেম্বরে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিতর্কিত বোরকা আইন স্থগিত করেছে, যে আইনে নির্ধারিত পোশাক না পরলে নারীদের উপর কঠোর শাস্তির বিধান ছিল। কিছু কট্টর রক্ষণশীলরাও যদিও এখনও কঠোর শাস্তির পক্ষে, কিন্তু সরকার তাদের অবস্থান শিথিল করেছে এবং পাবলিক জায়গাগুলোতে পোশাকের ক্ষেত্রে আরও স্বাধীনতা দিয়েছে। রক্ষণশীল পার্লামেন্ট সদস্য মাহমুদ নাভাভিয়ান পর্যন্ত স্বীকার করেছেন যে ইরানকে সিরিয়ার মতো পরিণতি থেকে বাঁচানোর জন্য এই আইন স্থগিত করাটা জরুরি ছিল। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে স্বীকার করে নেওয়া হয়েছে যে কঠোর পর্দার বাধ্যবাধকতার বিষয়টি এখনো জনপ্রিয়তা হারিয়েছে এবং এই মুহূর্তে সেটা অবাস্তব। বছর ৩ আগে যথাযথভাবে বোরকা না পরার কারণে মাহসা আমিনিকে আটক করা হয়েছিল এবং নৈতিক পুলিশের কাস্টাডিতে তিনি মারা গিয়েছিলেন। তার মৃত্যু ২০২২ সালে বড় ধরনের বিক্ষোভ উস্কে দিয়েছিল। ওই বিক্ষোভের পর সরকার সাময়িকভাবে নৈতিক পুলিশকে রাস্তা থেকে সরিয়ে নিয়েছিল। বোরকা আইন শিথিল করা ছাড়াও ইরান সরকার এখন দেশের অভ্যন্তরীণ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে আরও খোলামেলা আলোচনার সুযোগ দিচ্ছে। এই পরিবর্তনের কারণে এমনকি স্বাধীন ও বিরোধী মতের লোকেরাও সরকারের নীতি নিয়ে খোলামেলা সমালোচনা করতে পারছে। সরকার এখনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। অন্যদিকে বোরকা আইন এবং আসাদ সরকারের পতনের মতো বিতর্কিত ইস্যুগুলোতেও বিশদ বিতর্কের সুযোগ দেয়া হচ্ছে। মনে হতে পারে যে গণমাধ্যমের বিরোধী মতামতকে এতটা সুযোগ দেয়া হয়তো সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু ইরান মনে করছে এর মাধ্যমে জনগণের হতাশা কমবে এবং বিবিসির মতো বিদেশি মিডিয়াগুলোর প্রভাব কমে আসবে। সরকার আশা করছে অভ্যন্তরীণ এই আলোচনা ও বিতর্কের মাধ্যমে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ঠিক রেখে তারা জাতীয় নিরাপত্তার বয়ান দাঁড় করাতে পারবে। ইরানের নেতারা আশা করছেন ছোটখাটো পুনর্গঠনের মাধ্যমে জাতীয় বিতর্কের পরিসর দেয়া হলেও পারমাণবিক অচলাবস্থার মতো গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি ইস্যুতে একটা সম্মিলিত বয়ান তৈরি করা যাবে। তারা মনে করছেন দেশের ভেতরে ঐক্য তৈরি করা গেলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সময় ইরান শক্ত অবস্থান নিতে পারবে। ইরানের লক্ষ্য হল পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন উদ্বেগের অবসানের সাথে সাথে বেসামরিক পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি ধরে রাখা, কনভেনশনাল অস্ত্র নিয়ন্ত্রণে রাখা অথবা হিজবুল্লাহ ও হামাসের মতো গ্রুপগুলোর সাথে জোটের দুর্বলতার ইস্যুগুলো মোকাবেলা করা। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বিক্ষোভকে ইরান একটা দুর্বলতা হিসেবে দেখছে। প্রতিপক্ষ শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যেটাকে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ঐক্য করা জরুরি, বিশেষ করে ওয়াশিংটনের মতো শক্তির মোকাবেলার ক্ষেত্রে এটা আরও বেশি দরকার। ট্রাম্পের সর্বোচ্চ চাপের কৌশলের কারণে ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল সেটাকে ব্যবহার করে বাইডেন প্রশাসন ২০১৫ সালের মূল পারমাণবিক চুক্তির চেয়ে আরও শক্তিশালী চুক্তি করতে চেয়েছিল। কিন্তু মার্কিন চাপের বিপরীতে এক ধরনের ঐক্য থাকায় ইরান তখন আলোচনার টেবিলে আরও শক্ত অবস্থান নিতে পেরেছিল। ট্রাম্প এখন মনে করছেন ৭ই অক্টোবরের পর ইরান আরও দুর্বল হয়ে পড়েছে। তিনি আশা করছেন এমন একটা চুক্তি তিনি করতে পারবেন যেটা যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে। যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে সামরিক শক্তি প্রয়োগের প্রকাশ্য ঘোষণা দিয়েও রেখেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে তিনি বলেছেন যে ইরানের সামনে এখন দুটো বিকল্প রয়েছে, সামরিক পদক্ষেপ অথবা চুক্তি স্বাক্ষর। ইরানের নেতারা জানেন যে ট্রাম্পের হুমকি হয়তো জনগণের সমর্থনকে আবারও
ঐক্যবদ্ধ করবে। কিন্তু আসাদের পতন দেখার পর তারা ঐক্যের প্রশ্নে কোনো ফাঁক রাখতে চাচ্ছে না। ইরানি পার্লামেন্টের স্পিকারের এক উপদেষ্টা যে কোনো সংঘাত পরিস্থিতিতে সামাজিক ঐক্য ধরে রাখার উপর জোর দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে নেতৃত্বের কাজই ঠিক করবে যে জনগণ তাদের ব্যাপারে কেমন অনুভব করছে, তারা কি সেবা পাচ্ছে নাকি তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। জনগণের সেই উপলব্ধি নেতাদের ঠিক করতে হবে। তেহরান এখন অভ্যন্তরীণ বিভাজন প্রতিরোধের দিকে মনোযোগ দিচ্ছে, কারণ বাইরের চাপ মোকাবেলার ক্ষেত্রে এই বিভাজন বিঘ্ন ঘটাতে পারে। সামাজিক ও রাজনৈতিক পরিসরে স্বাধীনতা দেওয়ার মাধ্যমে সরকার জনগণের হতাশা কমিয়ে আনতে চাচ্ছে, যাতে সেটা অস্থিরতায় রূপ না নেয়। এই কৌশলের অর্থ এটা নয় যে ইরান অস্তিত্বের জন্য লড়াইয়ে নেমেছে, বরং সার্বভৌম জাতি হিসেবে বিদেশি চাপ মোকাবেলায় তারা ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে যাচ্ছে। কিন্তু এই পুনর্গঠনের অর্থ এটা নয় যে তেহরানের মূল কৌশলে কোনো মৌলিক পরিবর্তন এসেছে, অথবা পশ্চিমের বিরুদ্ধে তাদের যে সুদীর্ঘ প্রতিবাদী অবস্থান সেই অবস্থান বদলে গেছে, বরং সেই জায়গাতে তারা আগের মতোই অটল রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।